আচ্ছা, লাইভটা আমি স্টার্ট করছি। তোমরা আস্তে আস্তে সবাই জয়েন করো। যারা আমার সাথে ফেসবুকে এতক্ষণ ছিলে তারা তো সবাই আসছোই, জয়েন করছোই আমাকে, আর বাকিও অনেক ফেসবুক বন্ধুরা আছে যারা আমার সঙ্গে জয়েন করবে, কারণ আজকে তোমাদের জন্য আমি দুটো ভয়ঙ্কর ভূতের গল্প শেয়ার করতে চলেছি। তার আগে প্রত্যেককে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, ৭৮তম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেকের। যদিও জানি একটা অরাজকতার মধ্যে দিয়ে আমরা চলছি এই মুহূর্তে, আমাদের রাজ্য তথা দেশ তথা আমাদের পার্শ্ববর্তী দেশ সকলেই উত্তাল হয়ে রয়েছে, একটা খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। তবু বলবো যে আমাদেরকে এই সমস্ত সমাজ তো রাতারাতি পাল্টে যাবে না, এই সব কিছুর সাথেই তাল মিলিয়ে আমাদেরকে আমাদের জীবনযাত্রাতে যুদ্ধটা চালিয়ে যেতেই হবে, সেই জায়গায় আমরা থামতে পারবো না। আর যেহেতু স্বাধীনতা দিবস, তাই প্রত্যেকটি মহিলার জন্য আরও বিশেষ করে বলছি যে নিজেকে সুস্থ রাখাটা কিন্তু সবার আগে অনেক বেশি প্রয়োজনীয়। কেননা নারী শক্তি সত্যি সত্যি যে জাগরিত হতে পারে সেটা তো আমরা জানি। আমরা এক্ষুনি একটা ইউটিউবে গল্প শুনে এসেছি, যেখানে আমি একদম এটা তোমাদের প্রত্যেকে শোনা উচিত, যারা মিস করে গেছো তাদেরকে বলবো যাও এবং তোমরা অবশ্যই এটা শোনো। কেননা ইউটিউবে আমি একটা স্টোরি বলেছি যেখানে একজন তান্ত্রিকের খপ্পরে পড়ে একটি মা এবং মেয়ে তারা কত বড় বিপদে পড়েছিল এবং সেখান থেকে তারা কিভাবে রেস্কিউ হয়েছে, তারা কিভাবে নিজেদের কোনোভাবে মান সম্মান সমস্ত কিছু বিসর্জন যেতে যেতে বেঁচেছে। তো সেটা তোমরা জানতে পারবে, একটা খুবই ভয়ানক অভিজ্ঞতা। সেটা দোলা সরকার আমায় পাঠিয়েছিলেন রানীগঞ্জ থেকে, ওটা আমি শেয়ার করেছি, সেটা চাইলে তোমরা শুনে নিও। তো আবারও বলবো যে নিজেদেরকে সত্যি সত্যি প্রতিবাদ করার জন্য ভয়েসটাকে রেইজ করতে গেলে বা নিজেদেরকে সত্যি সত্যি নিজেদের জন্য লড়াইটা চালিয়ে যেতে হলে কিন্তু নিজেকে সুস্থ রাখাটা সব থেকে বেশি দরকার। আর যেটা সব থেকে খারাপ হচ্ছে, এখন আমরা মহিলারা সব সময় হাঁটু ব্যথা নেই তো ঘরে ঘরে এরকম মানুষ দেখা যায় না। সিজার হওয়ার পর প্রত্যেকটা মেয়ের শরীর একেবারে ধসে যাচ্ছে, বিভিন্ন রকম ব্যাক পেন, জয়েন্টে পেন, বিভিন্ন রকম কোমরে ব্যথা, এই প্রবলেমসগুলো নিয়ে বিভিন্নভাবে আমরা ভুগছি। তাই সবার আগে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিজেকে সুস্থ রাখা। এবং সুস্থ শুধু বাইরের দিকে সুস্থ রাখলে হবে না, শুধু স্কিন কেয়ার হেয়ার কেয়ার করলে চলবে না, ভেতর থেকে সুস্থ রাখতে হবে। আজকে আমি একটা তোমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে স্পেশাল একটা অ্যানাউন্সমেন্ট দেবো। সেটা হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা বিভিন্ন রকম যন্ত্রণা বা বেদনা এই শরীরে বহন করে রয়েছে। এরকম প্রচুর দুরারোগ্য রোগ আছে যেগুলোর জন্য কিন্তু বছরের পর বছর অনেক যন্ত্রণা, অনেক, বিশেষ করে এটা মহিলা বলে বলছি না, মহিলা পুরুষ সকলের শরীরে কিন্তু দানা বেঁধে থাকে। আজকে আমি রেফারেন্স দিচ্ছি ডক্টর সমীর দাসের, যিনি একজন এক্সপার্ট, তিনি একজন ফিজিওথেরাপিস্ট এবং তার সাথে নিউরোথেরাপিস্ট। ওকে, প্যারালাইসিস, আর্থারাইটিস, স্পন্ডিলাইটিস, এইগুলো যে কোনো রকমের সমস্যা যেগুলো আমাদের শরীরে ব্যথা বেদনা কি বলবো বছরের পর বছর ধরে ভোগাচ্ছে, কিংবা ধরো পেশির কোনো ব্যথা বা জয়েন্টের কোনো পেন, হাঁটু বা কোমরে ব্যথা, কাঁধে ব্যথা, যেটাকে বলে ফ্রোজেন শোল্ডার অ্যাকচুয়ালি। তো এরকম যে কোনো কিছুর গ্যারেন্টেড সলিউশন, যদি এই মুহূর্তে ডক্টর বলে তাকে নি রিপ্লেসমেন্ট করতে হবে, বাট বিফোর কোনো রকমভাবে হাঁটুর অপারেশনে যাওয়ার আগে একবার কিন্তু উনাকে কনসাল্ট করা যেতেই পারে। একজন খুব ভালো মানুষ, যিনি খুব ভালো অ্যানালিসিস করতে পারেন, ওনার ডায়াগনোসিসটা এতটাই সুন্দর, একবার দেখে উনি অন্তত এটুকু বলে দিতে পারেন যে রোগীর প্রবলেমটা কি হচ্ছে এবং সেটা ফিজিওথেরাপি দিয়েই কভার করা সম্ভব, নাকি তাকে সত্যি সত্যি কোনো অপারেশন থিয়েটারে যাওয়ার প্রয়োজন আছে। 9434415336, এটা হচ্ছে ডক্টর সমীর দাসের নম্বর। 9434415336, এটা ওনার নম্বর। আপনাদের যদি কারোর এরকম প্রবলেমের মধ্যে ফেস করছো তো তোমরা ডেফিনেটলি ওনাকে যোগাযোগ করো এবং ওনার কাছ থেকে একটা প্রপার গাইডেন্স, একটা অন্তত পক্ষে কনসাল্ট করাই যেতে পারে। তারপরে হয়তো উনি বিলং করেন হচ্ছেন কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে, উনি এখানে খুবই ফেমাস এবং লোকাল পার্সন, কিন্তু যদি সেরকম প্রয়োজনীয়তা থাকে সেক্ষেত্রে হয়তো উনি বাইরেও ভিজিট করতে পারেন, তো ওনার সাথে কনসাল্ট করা যেতেই পারে। 9434415336, ট্রাস্ট মি, একদম ম্যাজিক আছে ওনার হাতে এবং উনি যে কোনো রকম পেনের একদম ম্যাজিক্যাল সলিউশন দিতে পারেন। তো একবার ট্রাই করে দেখতে পারো যদি কারোর সত্যি সত্যি তোমরা বহুদিন ধরে কোনো ব্যথা যন্ত্রণাতে ভোগান্তিতে ভুগছো। আচ্ছা, এবারে আসি হচ্ছে খুব দরকারি ইনফরমেশন পেলাম, আমি জানি, আমি ওই জন্যেই এটা দিলাম যে প্রত্যেকের এখন ঘরে ঘরে এই ইনফরমেশনটা খুব দরকার। যদি সম্ভব হয় ওনাকে যদি একবার কনসাল্ট করাতে পারো বা একবার যদি ওনাকে দেখাতে পারো না,
ট্রাস্ট মি, তোমরা অনেক উপশম পাবে। ওনার ম্যাজিক্যাল পাওয়ার আছে আমি বলবো হাতে। ইভেন আমি নিজে ট্রাই করেছি, আমার নিজের একটা প্রবলেম হচ্ছিল, আমি 2 দিন করিয়েছি ওনার কাছে থেরাপি, একদম কিওর হয়ে গেছে সেটা। তো আমি নিজে এক্সপিরিয়েন্স করে ওনার ফিডব্যাকটা শেয়ার করলাম এবং খুব গ্রেসফুলি শেয়ার করলাম, কেননা মানে আমি সত্যি ওনার হাতের কাজ থেকে আপ্লুত যে এত মানে এখানে অনেকেই থাকে ফিজিওথেরাপি করে, কিন্তু সমস্ত ফিজিওথেরাপিস্ট মানে কিন্তু তারা নিউরোথেরাপিস্ট নয়, ইনি কিন্তু পুরো নিউরনসের উপরে কাজ করেন। তো যার জন্য ওনার হাতের কাজটা অনেক বেশি অ্যাকিউরেট হয়। তো যদি কারো দরকার থাকে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করো। আর একবার বলি যে আজকে আমার এই কিউট কিউট ড্রেসটা স্পন্সর করেছে অনিন্দিতা মিশ্রা। আজকে যে জিন্সটা আমি পরে আছি একটা সুপার কমফি ড্রেস, কি বলবো তোমাদেরকে, এই জিন্সটা এত ভালো, মনে হবে যে কোনো একটা মানে বড় ব্র্যান্ডেড প্রোডাক্ট। তবে এই জিন্সটাও কিন্তু ব্র্যান্ডেড, এটার প্রাইস যাবে, ওর কাছে এরকম ব্র্যান্ডেড প্রচুর জিন্স অ্যাভেলেবেল আছে। এটার প্যাটার্নটা একটু প্লাজো টাইপের, বাট তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি, এটা তোমরা যেরকম চাইবে সেরকমই পেয়ে যাবে ওর কাছে। 700 to 800 এর মধ্যে স্টার্টিং আছে ওর কাছে জিন্স। আর ওপরে আমি যে টি শার্টটা পরে রয়েছি এই একটা ওভার সাইজ টি শার্ট, এটার প্রাইস যাচ্ছে হচ্ছে 420। এটা একটা ভীষণ মানে খুব প্রিটি কিউট লুক একটা ওভারসাইজ টি শার্ট এবং আমার এটা ভীষণ পছন্দ হয়েছে। বাট আমি আরেকটা জিনিস তোমাদেরকে শেয়ার করি, সেটা হচ্ছে এই টি শার্টটা। জাস্ট দেখো, তোমরা যদি কেউ কার্টুন টি শার্ট ভালোবাসো তাহলে তো অবশ্যই ওর সাথে যোগাযোগ করো, আর এটা তোমরা দেখে নিতে পারো। একটা খুব মিষ্টি টপ, ওয়্যার ইজ মাই ফুড লেখা। আর আমি কেন এটা পরে বসিনি বলো, শুধুমাত্র জেরির জন্য। ওকে আমি দেখাবো বলে আমি পরে বসিনি, কারণ আমি তো পিঠটা দেখাতে পারবো না লাইভে, বাট আমি জেরিটা এত কিউট ছিল তো আমার মনে হলো যে এটা তো আমি তোমাদেরকে দেখাবোই। তো এই জন্য আমি এটা পরে বসিনি, কি জেরিকে তোমরা ভালো করে দেখো, ফ্রন্টে রয়েছে টম আর এই ব্যাকে যাচ্ছে একটা ভীষণ কিউট জেরি। তোমরা যদি কেউ আছো কি কার্টুন টি শার্ট পছন্দ করো, আমি বলবো এটা একটা মাস্ট বাই প্রোডাক্ট। তার জন্য আমার তো ভীষণ ভালো লাগে, তো যার জন্য আমি তো ভীষণভাবেই প্রেফার করি। আমি মানে আমার এই টি শার্টটাও বেশি পছন্দ ছিল, কি আমি এটা ভাবছিলাম যে এটা একবার ট্রাই করি, কিন্তু তারপরে দেখলাম যে না, আমি জেরিকে দেখাতে পারবো না, ওই জন্য খুব কষ্ট পেয়েছি বলে জেরির জন্য আমি এটা পরিনি। আর এটা হচ্ছে সেই কটন প্যান্টটা, এটা আমি একবার অলরেডি ডিসপ্লে করেছিলাম, অনিন্দিতার পাঠানো। এটা একটা অ্যাড ইনফরমেশন দিয়ে দিই যে সেই সময় অনিন্দিতাকে তোমরা অনেকেই যোগাযোগ করেছিলে, পুরো একদম পিওর কটনের যে ট্রাউজারগুলো হয় ওটা, তো সেই সময় ওর স্টক আউট হয়ে গেছিলো বলে অনেককে ও প্রোভাইড করতে পারেনি। তো ওটা আবার রিস্টক হয়ে গেছে। তো তোমরা এখন যারা যারা মনে করছো যে এরকম সুন্দর জিন্স, এবং বিশ্বাস করো জিন্সটা একদম টু গুড, যেমন সুন্দর ফিটিংস তেমন সুন্দর সেটার কোয়ালিটি। আমি নিজে পার্সোনালি খুব স্যাটিসফাইড। তো 700-800 এরকম জিন্স পাওয়া যায় আমার কোনো আইডিয়া ছিল না। প্লাস এই টি শার্টটাও খুব কুল লাগছে, আর তার সঙ্গে তার কার্টুন টি শার্টটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তো তোমরা এরকম কালেকশন প্রচুর পেয়ে যাবে ওর কাছে। দেখতে চাইলে 6289869971 6289869971 নম্বরে একবার তোমরা যোগাযোগ করে নাও। অনিন্দিতা মিশ্রা, অনিন্দিতাকে তোমরা পেয়ে যাবে এবং ওর কাছে হিউজ কালেকশন আছে, তোমরা দেখে নিতে পারবে। ওকে, সো এবার যাব হচ্ছে আমার আজকের গল্পগুলোতে। ছেলেদের জন্য নেই দি। আচ্ছা, আমি একটা কথা বলছি, ছেলেরা তোমরা একদম ডিসঅ্যাপয়েন্ট হয়েও না। একটা কথা বলছি, এটা কিন্তু ইউনিসেক্স টি শার্ট। ওকে, এই কার্টুন টি শার্টস কিন্তু কখনো মানে জাস্ট ফর গার্লস হয় না। ওকে, এই টি শার্টটা আরামসে একটু ফাঙ্কি লুক যারা পছন্দ করো, অবভিয়াসলি হ্যাঁ, আমাদের এই যে এসে অনেকেরই মনে হয় যে অনেকেই এটা বেশি প্রেফার করবে, কারণ বলবে এটা ভীষণ মানে প্রিটি একটা ব্যাপার আছে, কিন্তু অনেক সময় বেশি চাইল্ডিশ লাগছে না। বাট কার্টুন টি শার্টটা কি হয়, অনেকেই পছন্দ করে না, কেননা অনেকের মনে হয় এটা যেন ওভার চাইল্ডিশ লাগছে। বাট যারা পছন্দ করে, বিশেষ করে যারা স্কুল গোয়িং বা যারা হয়তো কলেজে পড়ে, তারা হয়তো খুবই প্রেফার করে। তো তাদের জন্য আমি বলবো এটা কিন্তু কোনো মেয়েদের বলে কিছু হয় না। ওকে, তো কে লিখলো ওটা, ওই দেবায়ন না কে লিখলো। তো তোমরা যদি চাও, ছেলেরাও কিন্তু এটা ইউনিসেক্স জিনিস তো পারচেস করতেই পারো। এটা ছেলে মেয়ে উভয়কেই নির্বিশেষে ভালো লাগবে দেখতে, ঠিক আছে। আর এটা ওভারসাইজ টি শার্ট, তো যে কেউ ক্যারি করতে পারে। এবং আমার তো এই জেরিটাকে তো এত পছন্দ হয়েছে, তো আমি ওর জন্য আজকে এটা পরিনি, তোমাদেরকে দেখাবো বলে। সাচ এ কিউট ওয়ান। ওকে, আমার এমনিতেই টম এন্ড জেরি প্রচণ্ড ফেভারিট, তো তার মধ্যে টি শার্টটা পেয়ে আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ অনিন্দিতা, আমি খুব খুশি হয়েছি অ্যাকচুয়ালি টম এন্ড জেরিটাকে পেয়ে। ওকে, কন্ট্যাক্ট নাম্বারটা দেবে প্লিজ। কার কন্ট্যাক্ট নাম্বার? হ্যাঁ, আমি বললাম যে 6289869971 6289869971। আর যারা আমাকে তোমরা
কোনো স্টোরি সেন্ড করতে চাও তাদের জন্য আমার নাম্বারটা এবার সবার শেষে একবার বলে দিয়ে স্টার্ট করবো গল্প 8240840618 8240840618 এটা আমার নাম্বার। আমার নাম্বারেও তোমরা চাইলে তোমাদের নিজেদের কোনো অভিজ্ঞতা শেয়ার করতে পারো। ওকে, দারুণ দারুণ অপূর্ব। হ্যাঁ চলো, যাদের এত ভালো লেগেছে তারা গিয়ে চটপট চটপট শপিং করে নাও। আচ্ছা, তোমার সব ভিডিও দেখা কমপ্লিট। আচ্ছা, আমি ঝাড়খণ্ড থেকে বলছি, ফার্স্ট টাইম তোমার লাইভ শুনছি। ওকে, থ্যাংক ইউ ফর জয়নিং। বেশ, তো প্রথম যে ঘটনাটা এখন আমি বলবো, আর বেশি সময়ও নেই আমার হাতে, একটু ছোট ছোট ইনসিডেন্টের দিকে যাই, ঠিক আছে? কেননা বেশি লেন্দি গল্প বললে আমার শেষ করতে ভয়ঙ্কর দেরি হয়ে যাবে। আমি তো বলবো নেক্সট ডে আমি একটা গল্প বলবো তোমাদেরকে, আমার সেই অ্যাস্ট্রোলজার বন্ধুর একটা ঘটনা, আবার একটা কেস স্টাডি বলবো, খুব লেন্দি আছে, তো ওটাকে আমাকে ভীষণ টাইম নিয়ে বলতে হবে, বাট ওইটা আমি শুনবে না তো গায়ে কাঁটা দিয়ে দেবে। আমার অ্যাস্ট্রোলজার সেই ফ্রেন্ডের কাছ থেকে আবার একটা নতুন দারুণ ইন্টারেস্টিং কেস এসছে, তো ওটা আমি বলবো। আচ্ছা, আপাতত যেটা বলবো, চলো ঠিক আছে, আজকে রিয়া নাথের একটা গল্প ছিল, ওই স্টোরিটা ছোট্টর উপরে আছে, তো রিয়া নাথের স্টোরিটা বলা যেতে পারে। রিয়া নাথের বন্ধুর একটা স্টোরি, তো খুঁজেও পায় না, এত গল্প না, আমি লিটারালি হারিয়ে ফেলি গল্পগুলো। বেশ, আচ্ছা, এটা ত্রিপুরা থেকে আমাকে রিয়া নাথ পাঠিয়েছে, এটা ওর ফ্রেন্ড আছে অর্ণব সাহা, ওর স্টোরি, ঠিক আছে? তো অর্ণবের একটা সমস্যা হয়েছিল, ও যখন ক্লাস 9-10-এ ওঠে, মানে সমস্যাটা শুরু হয়েছিল ধরো তখন 9-10 থেকে স্টার্ট হয়েছে, আর 11-12 অব্দি এই ব্যাপারটাও ছিল, আস্তে আস্তে তারপর না কেটে গেছে, বা ওরাই কিছু কিছু সময় তাবিজ টাবিজ দিয়ে জিনিসটা কাটিয়ে দিয়েছে। কি হচ্ছিল, দিদি ভাই তুমি আমার কমেন্ট পড়ো না, পূজা ভারতী, এত কাঁদছো কেন? আমি পড়লাম তো। হ্যাঁ, আচ্ছা, দিদি দেবাঙ্ক ঘোষ নামটা নাও, নিয়ে নিয়েছি, বাস, আর আমি কমেন্ট করবো না, ঠিক আছে? আর কেউ কান্নাকাটি করো না প্লিজ, এবার আমাকে গল্পটা বলতে দাও। আচ্ছা, তো অর্ণব সাহা, ওর একটা সমস্যা কি হচ্ছিল, যখন ও ক্লাস 9-এ ওঠে, আস্তে আস্তে না ও একটা জিনিস ফিল করতো, ওর একটা ইনটিউশন কাজ করতো। এবার সর্বক্ষেত্রে নয়, ও পার্টিকুলারলি ধরো যদি কখনো কোনো শব আসছে, মানে শবদেহ আসছে, হ্যাঁ, ও সঙ্গে সঙ্গে না বুঝতে পারতো, মানে অনেক দূর থেকে ও ফিল করতে পারতো যে একটু পরেই কিন্তু ওর বাড়ির সামনে দিয়ে কোনো শবদেহ বা মৃতদেহের কোনো গাড়ি ক্রস করবে। ও খাচ্ছে বসে, কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই, মানে এমনও নয় যে দূর থেকে শুনতে পাওয়া যাচ্ছে আওয়াজ, তা কিন্তু নয়, মানে সেটা এতই দূরে আছে যে ওর জানার কথাই নয়। হঠাৎ করে ও খেতে খেতে ওর মাকে বলছে, মা জানো একটু পরেই দেখবে আমাদের বাড়ির সামনে দিয়ে না একটা শবদেহের গাড়ি যাবে। সত্যি সত্যি ওর খাওয়াও কমপ্লিট হলো না, তার মাঝখানে মানে ওই সেই বলো হরি হরি বল করতে করতে সামনে দিয়ে চলে গেল এক লরি। তো পরিষ্কার ওর একটা মানে ভাইবস কাজ করতো, বুঝতে পারতো যে কোনো একজন মৃত ব্যক্তি ওর বাড়ির সামনে দিয়ে ক্রস করতে চলেছে, বা কোনো একটা মৃত ব্যক্তির গাড়ি এক্ষুনি ক্রস করবে, এইটাও হঠাৎ করে বুঝতে পারতো। ওর কিন্তু আর কোনো কিছুও বুঝতে পারতো না, ফিল করতে পারতো না। মানে অনেক সময় হয় কি, আমাদের ইনটিউশন জাগরিত হলে আমরা অনেক ব্যাপারে অনেক কিছু প্রেডিক্ট করতে পারি বা কিছু, বাট ওর ক্ষেত্রে নট লাইক দ্যাট। ওর ক্ষেত্রে শুধুমাত্র হচ্ছে যে যখনই কোনো মরা মানে মৃতদেহ বা কোনো শব্দের গাড়ি ওর বাড়ির সামনে দিয়ে ক্রস করতে পারবে, ও সেটা অনেকক্ষণ আগে থেকে বলে দিতে পারতো। তো এই জিনিসটা কি করে করতো ভগবান জানে, বাট ও করতো। তো ওর মারও খুব অবাক লাগতো ব্যাপারটা, যেটা কি হচ্ছে, ছেলের সাথে হঠাৎ করে ছেলে এরকম কি করে বিহেভ করছে, মানে বলছে কি করে ও যেরকম যাবে। যাই হোক, তো একদিন এরকমই চলতে থাকাকালীন, মানে এটা বেশি দিন চলেনি, 9-10 থেকে 11-12, তার মাঝামাঝি একটা সময় বলছি, তখনও হয়তো ওই 11 শেষ হয়েছে, 12-এ উঠবে এরকম সময়। ও বলছে আমি কানে হেডফোন দিয়ে ও গান শুনছিল, ঠিক আছে? এবার আগেকার রফির একটা গান আছে দেখবে, ওই যে সম্ভবত গানটা কौन है जो सपनों में आया कौन है जो दिल में समाया, ওই যে গানটা আছে, এই গানটা ও শুনছিল। এবার ও বলছে যে আমি যখন গানটা গানে লাগিয়ে এবার শোনা শুরু করেছি, তো এবার তখন কিন্তু ও নর্মালি ওই নর্মাল রিদমে জাস্ট গানটা শুরু হয়েছে কি, তো আর সঙ্গে সঙ্গে ওর মনে হচ্ছে একটু পরেই কিছু একটা ঘটতে যাবে, একটু পরেই না আমার বাড়ির সামনে দিয়ে নিশ্চয়ই দুটো শবদেহের গাড়ি যাবে। ওর বেশ ভয় লাগছে ব্যাপারটাতে। এবার যেই ওই গানটা শুরু হয়েছে, ওই গানটার মধ্যে একটা লাইন আছে বোধহয় সম্ভবত, দেখবে যে জিস্ম কো মৌত আতি হ্যায় লেকিন রূহ কো মৌত আতি নেহি হ্যায়, এই একটা লাইন আছে ওই গানটার মধ্যে, ঠিক আছে? তো যথারীতি ও যখন থেকে গানটা শুরু করেছে, ওর খালি মনে হচ্ছে এক্ষুনি একটা মৃতদেহ আসবে, এক্ষুনি একটা মৃতদেহ আসবে।
আস্তে আস্তে সত্যি সত্যি ও বলছে যে কিছুক্ষণ পরেই হুসুস করে দুটো গাড়ির আওয়াজ হলো এবং পুরো আমার বাড়ির সামনে এসে আমি দেখলাম দুটো গাড়ি দাঁড়ালো। ও উঠে জাস্ট জানলার পর্দাটা সরিয়ে দেখছে দুটোই হচ্ছে দুটো শবদেহ যাচ্ছে, দুটোই মানে মৃতদেহ বহন করে নিয়ে যাচ্ছে, এরকম দুটো গাড়ি যাচ্ছে, একটা লরি আর একটা বোধহয় তোমার ওই কাফিন টাইপের। তো দুটো গাড়ি যাচ্ছে এবং দুটো গাড়ি কোনো টেকনিক্যাল ইস্যুর কারণে ওর মানে ঠিক বাড়ির সামনে এসে দাঁড়িয়ে গেছে। এবার সেই সময় ওর কানে হেডফোনটা দেওয়া, ও বলছে এটা কেউ বিশ্বাস করবে কিনা জানি না, মানে এতটাই কোইন্সিডেন্টালি ব্যাপারগুলো ঘটতে পারে, মানে টেকনিক্যাল ইস্যুর কারণে ওর বাড়ির সামনে এসে দুটো সেপারেট দুটো গাড়ি, দুটো আলাদা আলাদা গাড়ি, কিন্তু মানে এরা আলাদা একটা পার্টি, এটা আলাদা একটা পার্টি, কিন্তু দুটো শবদেহই একসাথেই যাচ্ছিল। তো দুজনেরই গাড়ি ইনসিডেন্টলি ওদের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে গেল। প্লাস এবার ওই কানেও শুনছে ওই যে লাইনটা, ওই লাইনটা না লাইক जिस्म को मौत आती है लेकिन रूह को मौत आती नहीं है। ওনা বলে আমি ওই একে তো ধরো চারিদিক তখন নিস্তব্ধ, আমি ওই এমনিতেই ভয় পেয়ে গেছি যখন আমার গা ছমছম করতে শুরু করেছে, যখন আমি দেখছি যে ওই দুটো মানে মৃতদেহের গাড়ি এসে সামনে দাঁড়িয়েছে। ও কিন্তু বেশ কিছুক্ষণ আগে থেকেই বুঝতে পারছিল, ঠিক আছে, কিন্তু তারপরে যেই ও মানে ওই সামনে গিয়ে দাঁড়ালো, গিয়ে জানলার কাছে গিয়ে ও দেখছে, পুরো সেই সময় সেটাও আমি যদি ধরে নিই টেকনিক্যাল ইস্যু প্রবলেম মানে ছিল, তো সেটা একদম ওই সময়তেই হবে। আর বলছে তুমি লাইনটাও চিন্তা করো, আর লাইটটার সাথে মানে এতটাই জিনিসটা সামঞ্জস্যপূর্ণ, মানে আমি না পুরো ছিটকে গেছি। আমি কান থেকে মানে হেডফোনটা এরকম জাস্ট কোনো মতে ছিটকে ফেলে দিয়ে দৌড়ে নিচে মা বাবার কাছে চলে গেছি। ঠিক এরকম ভাবে ভারী একটা গলাটা হয়ে গেল, কেমন ভাবে যেন টেনে টেনে, এবার লাইনটা জাস্ট পুরো একদম মনে হলো যে কোনো একটা টেকনিক্যাল গ্লিচের কারণে লাইক जिस्म को मौत आती है लेकिन रूह को मौत आती नहीं है। ও বলে আমি ভয়ের চোটে কোনো মতে গিয়ে ফেলে ফুলে সব বন্ধ করে আমি তো চলে গেছি। বলে আমি মাকে গিয়ে যখন বলেছি, মা বলে এত ভয় পাচ্ছিস কেন, বলছে এরকম। তো মা তখন বলে তুই তো এটা কদিন ধরেই তোর সাথে তো ঘটছে, তুই তো এটার সাথে অনেকটাই মানে হ্যাবিচুয়েটেড হয়েছিস, তো এখন এত ভয় পাচ্ছিস কেন? বলে না মা, আমি এরকম গানটা কিরকম বিকৃত হয়ে গেল, আমি ওটা শুনে রাত্রেবেলা আরো ভয় পেয়ে গেছি। তো কাকু কাকিমা বললো যে ঠিক আছে তুই যা, তুই গিয়ে আমাদের মধ্যে শুয়ে পড়। তো যথারীতি ও গিয়ে আবার ওর ফোনটা নিয়ে এসে আর ওই কাকু কাকিমার মাঝখানে ও শুয়ে পড়ে। বলে তারপরে আবার যখন আমি কানে হেডফোনটা দিলাম, যখন আবার আমি অন করলাম, তখন কিন্তু আবার সে একদম নর্মাল। कौन है जो सपनों में आया, कौन है जो दिल में समाया, लो झुक गया आसमां भी, इश्क मेरा रंग राया। তো আবার ওটাও নর্মাল, যেরকম নর্মাল সুরে গান হয় ওরকম ভাবে নর্মাল গানটা হতে থাকে, একদম স্মুথ ওয়েতে হতে থাকে, আর কিন্তু তখন কোনো গ্লিচ ছিল না। আর তারপর গাড়ি দুটো কিছুক্ষণের মধ্যে ওর মানে আবার মানে রিস্টার্ট নিয়ে সেই দুটো গাড়ি দুটো বেরিয়ে যায়, মানে গাড়ি দুটোও বেরিয়ে গেল। তারপরে ও কাকু কাকিমার কাছে এসে দেখলো গানটাও আবার নর্মালি হয়ে গেছে। মানে হতে পারে যে জিনিসটা ভীষণই কাকতালীয়, বাট কাকতালীয় হলে মানে এতটা কি করে হতে পারে যে সেই সময়তে মোবাইলটা ডিস্টার্ব করবে, গানটার ওরকম একটা ভয়েসটা ওরকম ডিফারেন্ট হয়ে যাবে, তার সাথে গাড়ি দুটো খারাপ হয়ে যাবে, দুটো গাড়ি আবার দুটোই গাড়ি এসে ঠিক ওখানে দাঁড়িয়ে গেল, সামনে ওর বাড়ির সামনে এসে খারাপ হয়ে গেল। তো তারপর থেকে ও এত ভয় পেত, ওর মা ওকে ইমিডিয়েট নিয়ে গিয়ে তাবিজ টাবিজ দেয়, ওদের বাড়িতে কয়েকটা যজ্ঞ টজ্ঞ হয়। তো এরকম করতে 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 না টুকটাক ওই তাবিজ টাবিজ ধারণ করানোর পর ওর এই যে ব্যাপারটা ছিল, এই জিনিসটা ক্লাস 12-এর পর থেকে আবার কেটে যায়। মানে বেশি দিন না, 9, 10, 11, 12 এই 4-5 বছর ওর এই ব্যাপারটা ছিল যে কখনো কোনো শবদেহ যদি ওর বাড়ির সামনে দিয়ে যাবে ও বুঝতে পারতো। আর এই দিনটাতে তো বিশেষ করে খুব ভয় পেয়েছিল, প্রচন্ড ভয় পেয়ে গেছিল, এবং মানে বেশ ওকে মানে এই ইনসিডেন্টটা নাড়া দেয়, এখনো পর্যন্ত ওটা ভাবলে অসম্ভব ভয় পায়। তো এটা অর্ণব সাহা আমাকে পাঠিয়েছে থ্রু রিয়া নাথ। থ্যাংক ইউ রিয়া, ত্রিপুরা থেকে ও আমাকে এই গান মানে এই গানের স্টোরিটা পাঠিয়েছে। সো আমার তো বেশ ভয়ানকই লেগেছে, তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে জানাও। আচ্ছা, আমি তোমাকে দেখছি আর একা একা বসে বসে শুনছি, ভয় লাগছে? কে লিখছে না? সৌমশ্রী নন্দী লাগছে ভয় লাগছে। অভিজিৎ মজুমদার লিখছে হাই শ্রেয়া, হ্যালো। আচ্ছা,
সিরাত লিখছে বিউটিফুল ভয়েস ইউ হ্যাভ, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি যারা আমাকে ভালোবাসে তাদের আমার সবই ভালো লাগে, তাই না? আচ্ছা, আরেকটা গল্প বলি, আরেকটা ছোট্ট গল্প বলে তারপরে আজকে অফ করব। তারা এটা ক্রস করে রাখি, নাহলে আবার নেক্সট দিন ভুলে যাবো, আবার গল্প রিপিট করে ফেলবো। আমি অনেক সময় গল্প রিপিট করে ফেলি, আমি জানি সেটা, মানে আমার মাথাতে এত গল্প থাকে না অনেক সময়। আচ্ছা, এইবার যে ঘটনাটা বলবো এটা আমাকে ওয়েশি ভট্টাচার্য পাঠিয়েছে। ওয়েশি এই ঘটনাটা পাঠিয়েছে হচ্ছে উজানপুর, উজানে তো ও থাকে, উজানের খুব কাছে ধনেশ্বরপুর বলে একটি গ্রাম আছে, সেই গ্রামের একটা হস্টেলের ঘটনা। তো ওই গ্রামে, ওই ধনেশ্বরপুর গ্রামের একটা হস্টেল, মানে একটা স্কুলের হস্টেল, তো সেখানে প্রচুর বাচ্চারা থাকে এবং ওই স্কুলে যে স্যাররা থাকে, তো সেই স্যারেরাও টুকটাক মানে তারা বাইরে যখন টিউশন করে তো তখন তাদের সাথে তো কিছু কমিউনিকেট করে স্টুডেন্টরা। তো সেই ঐশীরই একটা বন্ধুর থ্রুতে ওই হস্টেলের আব্দুল স্যার বলে একজন স্যার থাকেন, তো তার কাছ থেকে হস্টেলের একটা ভেতরের গল্প শুনতে পেরেছে। সেটা হচ্ছে যদিও হস্টেল অথরিটি খুব একটা কাউকে এই ব্যাপারটার মধ্যে অত জানাজানি করাতে ইন্টারেস্টেড নয়, বা সেটা একদমই নাম টামগুলো ওই জন্য আমি ডিসক্লোজ করছি না, কিন্তু এটা ধনেশ্বরপুরে রয়েছে, ঠিক আছে। এবার আব্দুল স্যার বলছে যে কদিন আগে ওদের হস্টেলে একটা ক্লাস 11-এ বা পরে এরকম একটা ছেলে এসছে। তো শোনা যায় যে ছেলেটা নাকি একটু অসুস্থ। তো কি হয়েছে সবারই একটা মানে সবাই একটু কিউরিয়াস, কি ব্যাপার ছেলেটাকে সবাই মানে স্যার প্রিন্সিপাল স্যার প্রথম দিন এসে বলেছে ওকে তোমরা বেশি কেউ কিছু বলবে না, টিজ করবে না কোনোভাবে, ও কিন্তু একটু অসুস্থ। কি অসুস্থ কেউ অত ডিটেল জানে না, বাট শোনা যায় আব্দুল স্যার যত শুনেছেন স্যারের কাছ থেকে যে ও নাকি মাঝে মাঝে ফেইন্ট হয়ে যায়। কেন ফেইন্ট হয়ে যায় কেউ বুঝতে পারে না, কিন্তু ও মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়, তারপরে মাঝে মাঝে নাকি খুব বিকৃত অ্যাটিটিউড করতে থাকে। তো ওর বাবা মা ভেবেছে যে দীর্ঘদিন যাবত হয়তো বাবা মার পরিবেশটা ঠিক উপযুক্ত নয়, ও যেখানে আছে বা বড় হচ্ছে সেখানে অনেক রকম সমস্যা আছে। তো ওরা ঠিক করেছে ছেলেকে হস্টেলে দিলে হয়তো অনেকটা বেটার ফিল করবে, ওর হয়তো প্যানিক অ্যাটাক আসে সেটা হয়তো আসবে না। ভালো কথা। তো ও এসছে, এবার হস্টেলে পড়াশোনা করছে। এবার কদিন পর থেকেই ও হঠাৎ বলতে শুরু করে ওর রুমমেটদেরকে যে ও নাকি সবসময় কন্টিনিউ রুমের বাইরে একটা বাচ্চা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছে। তো তখন ওরা বলছে যে তুই কি এটা আগেও দেখতে পেতিস? তো বলে হ্যাঁ, ওটাও বাড়িতেও নাকি দেখতে পেতো, ওর বাড়িতেও নাকি ও দেখতে পেতো যে একটা রুমের মানে বাড়িতে সবসময় ওর মনে হতো যে এরকম একটা ছেলে দাঁড়িয়ে আছে, সেই জন্যই ও মাঝে মাঝে নাকি ওরকম অজ্ঞানও হয়ে যেত। কিন্তু মানে এটা ছেলেটার মুখ থেকেই শোনা যায়, ও যখন খুব ভয় পেতে থাকে, ও যখন প্যানিক হতে থাকে প্রচন্ড, তখন সেই সময় ও আস্তে আস্তে ফেইন্ট হয়ে যায়। তো এটা হচ্ছে ওর মানে ওপিনিয়ন। তো ও নাকি ওই বাড়ি থেকে চলে আসার পরেও, তারপরে এখানে আসাতেও ওই ছেলেটাকে দেখতেই পাচ্ছে, কন্টিনিউ মনে হচ্ছে বাইরে যেন ছেলেটা দাঁড়িয়ে রয়েছে। তো আব্দুল স্যার বলছে আমরা এটা কানাঘুষো প্রত্যেকেই শুনেছিলাম, বাট আমরা কেউ ছেলেটার কথা গুরুত্ব দিইনি। তো কি পাগলের মতো বকছে, বা আমরা এটাই ভাবছিলাম যে ছেলেটা হয়তো খুব ভীতু, তো হতে পারে যে ছেলেটা হয়তো অনেক কিছু হ্যালুসিনেট করে বা এইগুলো ওর ভ্রান্ত ধারণা, তো অত একদমই গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করেনি আর গুরুত্ব দেয়নি। এবার একদিন রাত্রেবেলা হঠাৎ প্রচন্ড জোরে চিৎকার, মানে ওই রুমটা থেকে এত চিৎকার, মানে কি হলো সবাই দৌড়ি ছুটোছুটি পুরো। আব্দুল স্যার বলছে আমিও তো মানে ঘুম চোখে উঠে গিয়ে দৌড়ে গেছি, গিয়ে দেখছে স্যার বলছে এটা আমার নিজের চোখে দেখা, আমি যদি না দেখতাম তাহলে আমি হয়তো বিশ্বাসও করতাম না লোকের মুখে শুনে। বলছে ওই বাচ্চা ছেলেটা মানে ওই ক্লাস 11-এর যে ছেলেটা, রোগা বাংলা ছেলে কিন্তু একদম, ঠিক আছে, বলে ওই ছেলেটা এরকম নিজের গলাটা নিজে চিপে ধরেছে, ঠিক আছে, নিজের গলাটাকে একদম নিজে মানে প্রচন্ড জোরে জোরে একদম চেপে ধরেছে, এবং আস্তে 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 ধনুকের মতন বডিটা বেঁকতে শুরু করেছিল। বেঁকতে ধনুকের মতন ওর বডিটা বেঁকেছে, তার সাথে সাথে ও নিজে আস্তে আস্তে আপলিফটেড হতে থাকছে। এবার হতে হতে ও প্রায় বলছে যে খাটের থেকে মোটামুটি কম করে হলেও 1 ফিট ধরো, ঠিক আছে, উঁচুতে উঠে গেছে। এবং উঁচুতে উঠে যাওয়ার পর ওই রকম নিজের গলাটাকে নিজে চেপে ধরে রয়েছে, এবং ও কিন্তু ওপরে শূন্যে যেন ভাসছে। বলে আমাদের হস্টেলের 4টে বড় ছেলে, ওরা ওই 11-12 পড়ে, তো তারা নাকি দৌড়ে গিয়ে দুজনে ওর পা ধরেছে, দুজনে ওর হাতটাকে ধরে ওকে সজোরে নিচে টেনে নিয়ে আসার চেষ্টা করছে, কারণ ওর বডিটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। তো এবার ওরা সেই নিচে ওকে 4 জনে মিলে হাট্টা 4টে বড় বড় ছেলে ওই মানে রোগা পাতলা ছেলেটাকে টেনে নিচে নামানোর চেষ্টা করছে, ওকে টেনে নিচে নামাতে পারছে না, ও নিজের গলাটাই নিজে একদম চেপে ধরে মানে একটু সে অদ্ভুতভাবে রিয়াক্ট করছে, যেন এক্ষুনি নিজেকেই নিচে মেরে ফেলবে এরকম। তো আর ওইভাবে মানে আস্তে 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 পুরো বেড থেকে মোটামুটি 1 ফুট মতো ওপরে উঠে গেছে, 4টে ছেলে মিলে ওকে নামাতে পারছে না।
তো তখন আব্দুল স্যার কি করেন যে এত রাত্রে কি করবে, কোথায় নিয়ে যাবে ওকে। তো আব্দুল স্যারের কাছে ওই যে উনি সুরা পাঠ করতেন পারতেন, তো উনি তখন সুরা পাঠ শুরু করেন এবং উনি পাঠ করতে করতে বলে বেশ খানিকক্ষণ পরে, প্রায় 15-20 মিনিট ওই সুরা পাঠ করার পরে আস্তে 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 ওর বডিটা আবার নেমে এসে ধপ করে পড়ে যায়, ও ফেইন্ট হয়ে যায়। যখন ওর হাত দুটো ছেড়েছে না গলা থেকে, তো দেখছে পুরো গলাটার মধ্যে এরকম 3-6টা দুপাশের আঙ্গুলের একদম স্পষ্ট কালশিটে দাগ পড়ে গেছে। অত জোরে কেউ নিজের গলা নিজে টিপতে পারে, মানে ভগবান জানে কি করে পসিবল। তো তারপরের দিনই সকালবেলা নাকি ওইখানে হস্টেল অথরিটি থেকে ওকে একটা মৌলবীর কাছে নিয়ে যাওয়া হয়েছিল। তো মৌলবী ওকে দেখে বলেছে যে এর উপরে একটা ভয়ঙ্কর অশুভ শক্তির ছায়া আছে, ওকে ইমিডিয়েটলি আপনারা বাড়ি পাঠিয়ে দিন। ও যদি এখানে থাকে তাহলে ওর নিজের সাথে তো একটা বাজে কিছু বড় ঘটনা ঘটে যেতেই পারে, আর শুধু তাই নয়, এর কনসিকুয়েন্স কিন্তু পুরো হস্টেলকেও ফেস করতে হতে পারে। ওর সাথে যে জিনিসটা আছে পরবর্তীতে সেটা যদি দূরীভূত না হয় এবং ওর মৃত্যু অনিবার্য, এবং তার সাথে যদি অন্য ও যদি এখানে থেকে গেল, এখানেই ওর যদি একটা বিপদ ঘটে গেল, তাহলে কিন্তু পরবর্তীতে অন্যদেরকেও কিন্তু এই কনসিকুয়েন্স ফেস করতে হবে, অন্যদেরও কিন্তু বিপদ ঘটতে পারে। ওদেরকে সঙ্গে সঙ্গে ওর বাড়িতে ফোন করে বলে এই আমরা ওকে রাখতে পারবো না, আপনারা ওকে বাড়ি নিয়ে চলে যান। তো তারপরে নাকি ওকে হস্টেল থেকে বার করে দেওয়া হয়েছে, ওকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। ও এখন অন্য আবার কোথাও হয়তো ভর্তি হয়েছে, কিন্তু ওর মা বাবা হয়তো ভেবেছিল যে বাড়ির কোনো প্রবলেম, বাড়ি থেকে বেরিয়ে এলে হয়তো ছেলে সুস্থ হয়ে যাবে, কিন্তু তা নয়। এবং মৌলবী বলছে ওকে যা জিনিসে ধরে নিয়েছে ও আর কোনোভাবেই ওকে কিছু করা যাবে না। ওকে যদি সুস্থ হতে হয় তাহলে ওকে একদম কিছু না হলে ওকে ওর মৃত্যু অনিবার্য, আর না হলে সেই একদম কামাখ্যা টামাখ্যা কোথাও গিয়ে যদি কিছু করতে পারে, এখানে কেউ কিছু করতে পারবে না। যাই হোক, তো এইটা একদম রিসেন্ট একটা হস্টেলের ঘটনা, যেটা শুনে আমারও বেশ ভয়ই লাগলো। তো সেটা আমি শুনেছিলাম। আর একটা ঘটনা, আগের দিন একটা ঘটনা বলতে গিয়ে আর বলা হলো না, সেটা একটু বলে দিই। সেটা একটা ছোট্ট ইনসিডেন্ট। এটা হচ্ছে রশনি রয় আমাকে পাঠিয়েছে। রশনির এই ঘটনাটা হচ্ছে রশনির মা কাকিমা, শম্পা কাকিমারা অনেক ছোটবেলাতে ওনারা একসময় পার্ক সার্কাসের ওখানে তোমার ভাড়া থাকতো একটা বাড়িতে। তো সেই সময় কাকিমাদের ওই পাড়াতে 7 নম্বর বাড়ি খুব ফেমাস ছিল, ওই 7 নম্বর বাড়িটা সবাই খুব ভয় পেত। কেননা কাকিমারাও যখন প্রথম ওই বাড়িতে গিয়ে উঠেছে, তো তখন বলতো কি প্রত্যেকদিন রাত্রেবেলা 1টা-1:30টার সময় ওই বাড়ি থেকে প্রচন্ড উলুধ্বনি শঙ্খধ্বনির আওয়াজ আসে, প্রচুর জোরে জোরে উলু দেয়, শঙ্খ দেয়, কেউ শাঁখ বাজায়। এবং যারা যারা সাহস করে এমনি কিন্তু তুমি যদি দিনের বেলা বাড়িটাকে দেখো, বাড়িটা পুরো পরিত্যক্ত একটা বাড়ি এমনি পড়ে রয়েছে, ঠিক আছে, কিন্তু রাত্রেবেলা ঠিক 1:30টার দিকে ওই রকম প্রচন্ড বাড়ি থেকে উলুধ্বনি শঙ্খধ্বনির আওয়াজ আসে, পুরো একটা পোড়ো বাড়ি, তার থেকে আওয়াজ আসে। আর যদি কেউ সাহস করে একটু দেখেছে উঁকি মেরে, তো পরিষ্কার নাকি দেখা যায় যে 7টা বউ লাল পেরে সাদা শাড়ি পরে, তাদের হাতে এরকম পুজো দিতে গেলে যেরকম হয় না ঠাকুরের ডালা সাজানো থাকে, তো ওরকম পুরো ঠাকুরের ডালা সাজানো, ওই রকম হাতে প্রদীপ জ্বলছে, তার সাথে ফল মিষ্টি সমস্ত কিছু নিয়ে ওরকম ঠাকুরের ডালা সাজানো 7টা বউ লাইন করে, যেন মনে হয় যে ওই বাড়ির মধ্যে ঢুকছে বা বাড়ির মধ্যে বেরোচ্ছে বা বাড়িটাকে পরিক্রমা করছে, এরকম একটা ভিউ অনেকেই দেখেছে। এরকম একটা কিছু ঘটে ওখানে, এবং লাল পেরে সাদা শাড়ি পরে। তো ওর ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে ওই বাড়িটাতে একসময় কোনো একটা পুজোর সময় ওই বাড়িটাতে কোনো একটা পুজো ছিল, আর সেই পুজোর দিন ওই বাড়িতে শর্ট সার্কিট থেকে পুরো বাড়িতে আগুন ধরে যায়। বাড়ির টোটাল 7টা বউ ছিল সেই সময়, যারা পুজো দিতে যাবে বলে নিজেরা রেডি হচ্ছিল, সমস্ত ডালা টালা সাজাচ্ছিল। তো সেই মুহূর্তে ওই 7 জনেরই ওই বাড়িতে মৃত্যু হয়, এবং তারপর থেকে ওই বাড়িতে আর কেউ থাকতে পারেনি, এবং একে একে ওই বাড়ি ছেড়ে প্রত্যেকেই চলে গেছে। কিন্তু পরিত্যক্ত অবস্থায় এত বছর থাকার পরেও ওই বাড়ি থেকে কিন্তু আজও রাত্রে ওরকম আওয়াজ, যখন আর কি কাকিমারা ছিলেন, কাকিমা বলছে তখনও কিন্তু ওরকম আওয়াজ বেরোতো। তো পরবর্তীতে অনেকটা পরে তারপরে প্রমোটার ওই জায়গাটা নিয়ে নেয়, তারপর ওখানে ভেঙে টেঙে এখন তো বড় বহুতল উঠে গেছে, সেটা আলাদা কথা। কিন্তু এটা এই 7 নম্বর বাড়ির এই ঘটনা নাকি পার্ক সার্কাস একসময় ভীষণ ফেমাস ছিল, এবং কাকিমারা নাকি নিজেরা এটা এক্সপিরিয়েন্স করেছে। বলে আমরা কখনো সাহস করে দেখিনি টুকি মেরে, কিন্তু ওই উলুধ্বনি আর শঙ্খধ্বনি কিন্তু আমরা প্রায়শই শুনতে পেতাম, এবং ঠিক রাত্রি 1:30 বাজলেই ওরকম শুরু হতো। এবং যারা দেখেছে বলে নাকি এরকম 7 জন মহিলা ডালা নিয়ে থাকতো। তো দারুণ একটা ভয়ঙ্কর ইনসিডেন্ট। আচ্ছা, কার ঘটনা দিদি? আমার ওখানে থাকো,
কি লিখছে, হাই শ্রেয়া কেমন আছো, সুতপা দে লিখছে, ভালো আছি ভালো আছি। সো আর আমি এখন দেরি করব না দিদি ভাই, তোমাকে পুরো কিউটি পায়ে লাগছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, অলরেডি 10:38, অনেকটা লেট হয়ে গেছে, এবার আমাকে যেতে হবে। তো তোমরা যারা আমাকে এখনো স্টোরি সেন্ড করোনি তাদের প্রত্যেককে বলছি 8240840618 এটা আমার নাম্বার। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমাকে ভয়েস করতে পারো, বা কল টাইম ফিক্স করে নিয়ে কথা বলে আমাকে স্টোরি সেন্ড করতে পারো। প্রচুর প্রচুর ভালো 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 স্টোরি পাঠাতে থাকো। ঠাকুমা দিদাদের কাছ থেকে ট্রেডিশনাল পুরোনো দিনের গ্রাম বাংলার ভূতের গল্প আমাকে আরো বেশি বেশি করে পাঠাতে থাকো, কারণ ওগুলো আমার একটা ফেভারিট জোন। আরো ঝটপট করে আজকে যেগুলো প্রথম দিয়ে শুরু করেছিলাম সেগুলো দিয়েই আবার শেষ করছি। যে এই রকম সুন্দর কিউট, কে বললে আমি কিউটি পায়ে লাগছি, কারণ এই ড্রেসটাই এত কিউট। এরকম সুন্দর সুন্দর ওভার সাইজ টি শার্ট কিংবা কার্টুন টি শার্ট কিংবা এত সুন্দর কমফি জিন্স, এই ধরনের প্রচুর একদম বাজেট ফ্রেন্ডলি কালেকশন। এটা আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 420, ওকে। আর এটা যাচ্ছে 700 to 800 এর মধ্যে। 6289869971। আমি রিপিট করছি 6289869971। এই নম্বরে অনিন্দিতা মিশ্রা, তোমরা অনিন্দিতাকে যোগাযোগ করে নিতে পারো। আর আরেকবারও বলে দিচ্ছি, যারা পূর্ব মেদিনীপুর থেকে শুনছো তারা তো ভীষণ রকমভাবে মানে এই বেনিফিটটা এনজয় করতে পারবে। আর যারা পূর্ব মেদিনীপুরের বাইরেও আছো তারাও যোগাযোগ করে অন্তত কনসাল্ট করে দেখে নিতে পারো। বিকজ একজন খুব মানে এখানকার খুব ফেমাস একজন ফিজিওথেরাপিস্ট বা নিউরোথেরাপিস্টের নাম ডক্টর সমীর দাস। তো উনি বহু বছর ধরে প্র্যাকটিস করছেন এবং মানে ওনার হাতে তো জাস্ট ম্যাজিক্যালি পেনগুলো সমস্ত কোথায় গায়েবই হয়ে যায়। যে কোনো রকমের হাঁটু ব্যথা, পেটে ব্যথা, হাড়ে ব্যথা, জয়েন্টে ব্যথা, কাঁধে ব্যথা, সমস্ত রকম প্যারালাইসিস, আর্থারাইটিস, স্পন্ডিলাইটিস, এরকম যে কোনো সমস্যার ক্ষেত্রে তোমরা যোগাযোগ করতে পারো 9434415336 এই নম্বরে ডক্টরের সাথে যোগাযোগ করে তোমরা তোমাদের যে কোনো রকম ভেতরের প্রবলেমগুলোকে আগে সলিউশন করো, তবে তো তোমরা যুদ্ধ করতে পারবে, লড়াই করতে পারবে। হাঁটুর ব্যথা না কমলে নারী শক্তি জাগরিত হবে কি করে, সেটাকে তো জাগিয়ে তুলতে হবে। এবং তার জন্য ফাইট করতে গেলে আগে সর্বতভাবে ভেতর থেকে বাইরে থেকে নিজেকে সম্পূর্ণ সুস্থ রাখতে হবে। ঠিক আছে, ওয়ান্স এগেন হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল। সবাই খুব ভালো থেকো। সোসাইটিতে জানি প্রচুর 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 কলুষতা আছে, কিন্তু অন্তত আমরা নিজেরা রোগমুক্ত হই, আমরা নিজেরা কলুষতা মুক্ত হই, আমরা নিজেরা ইন্ডিভিজুয়ালি তো একটা একটা ইউনিট মানুষ তো ভালো হই, তারপরে না আমরা সোসাইটি নিয়ে ভাবা যাবে। কারণ রাতারাতি সেটা তোমরা চেঞ্জ করতে পারবো না, কিন্তু যেটা করতে হবে নিজের সতর্কতা নিজেকে রাখতে হবে, নিজের সাবধানতা নিজেকে অবলম্বন করে চলতে হবে। এবং আমি ওই গল্পের মাধ্যমে এক্সাম্পলিফাই করেও বুঝিয়েছি যে আজকে কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু বড় বিপদ থেকে নিষ্পত্তির জন্য বা খুব সহজভাবে কোনো বড় বিপদকে কাটিয়ে তোলার জন্য একটু কম্প্রোমাইজ করতেও শিখতে হবে। আদারওয়াইজ কিন্তু অনেক বড় সমস্যা বা জটিলতা জীবনে আসতে পারে, এবং একটা বড় কিছু ঘটে গেলে কিন্তু কোনো আইন আদালত কোনো প্রশাসন আমাদের পাশে চট করে এসে দাঁড়াবে না, এবং দাঁড়াতে পারলেও হয়তো দাঁড়াবে না। ঠিক আছে, তো ইটস বেটার দ্যাট কখনো কখনো নিজেকে একটুখানি ডিফেন্স নিয়েও চলতে হয়। তো আবার বলবো, সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার রবিবারে 8টার সময়। আগে ফেসবুকে আসবো, তারপর এখান থেকে গল্প বলে ইউটিউবে যাবো। ঠিক আছে, তারা গুড নাইট অল অফ ইউ।